আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সেই দলটি একটি ভয়াবহ সংকটের মুখে পতিত হয়েছে। যে আন্দোলন হয়ে গেল জুলাই আগস্ট মাস, 2 মাস ব্যাপী, এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আগস্ট মাসের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে দিয়ে দেশের বাইরে চলে গেছেন। তারপর থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের উপর নানা ধরনের বহুমুখী নিপীড়ন, নির্যাতন। যাই হোক, এই যে আওয়ামী লীগ একটি বড় ধরনের সাংগঠনিক সংকটে পতিত হলো, আওয়ামী লীগ ইতিপূর্বে তার রাজনৈতিক ইতিহাসে বহুবার এ ধরনের সাংগঠনিক সংকটে নিপতিত হয়েছে। এর চেয়ে ভয়াবহ সংকটেও আওয়ামী লীগ নিপতিত হয়েছে এবং সেই ভয়াবহ সংকট থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, তার প্রমাণও আমরা ইতিহাস খুঁজলে পেয়ে যাব। সুতরাং এই যে এবার আওয়ামী লীগ একটি সাংগঠনিক সংকটে নিপতিত হয়েছে, এই সংকট হয়তো আগামী দিনগুলোতে থাকবে না। কোনো না কোনো একটা সময়ে আওয়ামী লীগ এই সংকট থেকে ঘুরে দাঁড়াবে। তার কারণ আওয়ামী লীগ বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল, যে দলটি জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করে আসছে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং এই জন আকাঙ্ক্ষা থেকে কোনো সময়েই বিচ্ছিন্ন হয়নি। তারপরেও সংকটে পড়েছে। এই যে জনভিত্তি আওয়ামী লীগের, এই জনভিত্তির শক্তিকে কাজে লাগিয়েই আওয়ামী লীগ সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হতো আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালীন সময়ে, তার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে, সীমাহীনভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে অবদান রাখতে পারেনি। বিরোধী রাজনৈতিক দলগুলো তো কথায় কথায় বলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। নানা ধরনের গুজব রটানো এবং অপপ্রচারণার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণকে বিভ্রান্ত করার আপ্রাণ চেষ্টা করেছে। তারপরেও আওয়ামী লীগ তার যে রাজনৈতিক সক্ষমতা কিংবা রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, সেই সক্ষমতাকে কাজে লাগিয়ে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় একটানা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল, এর পেছনে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত ক্রিয়াশীল ছিল। আমরা যদি আওয়ামী লীগ সরকারের পতন পূর্ব আন্দোলনের ঘটনা পরম্পরা বিশ্লেষণ করি, তাহলে এই চক্রান্ত ষড়যন্ত্রের ধরনগুলো অনেকটাই বুঝতে পারব। তারপরেও আমি বলি, চক্রান্ত ষড়যন্ত্র একটি সরকারের বিরুদ্ধে হবে, এটা স্বাভাবিক। সরকারি দল হিসাবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং তৃণমূল পর্যায়ের কর্মী যারা ছিলেন, তারা আওয়ামী লীগের মধ্যে যে সাংগঠনিক ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা ক্রমেই শক্তিশালী হচ্ছিল, এই বিষয়গুলো নিয়ে কাজ করেননি।
অর্থাৎ আওয়ামী লীগের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিগুলো থেকে আওয়ামী লীগকে মুক্ত করার দিকে তারা আন্তরিকভাবে মনোনিবেশ করতে পারেননি, যার জন্যে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বোঝা গেছে আওয়ামী লীগ খুবই সাংগঠনিক বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল, সাংগঠনিক ভঙ্গুর অবস্থা বিরাজমান ছিল আওয়ামী লীগের মধ্যে, যার প্রেক্ষিতে আওয়ামী লীগের বিরোধী শক্তি নানা ধরনের ইস্যুকে কাজে লাগিয়ে আন্দোলনের সূত্রপাত করেছে এবং সেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি বা আওয়ামী লীগের একটা অপবাদ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা হলো আওয়ামী লীগ যখন সংকটের ঘূর্ণাবর্তে নিমজ্জিত হয় তখন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী তারা সবাই মিলে আওয়ামী লীগকে সেই সংকট থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অবদান রাখে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে যখন ক্ষমতাসীন হয় তখন এই যে নিবেদিত প্রাণ অসংখ্য কর্মী বাহিনী আওয়ামী লীগের, তাদের প্রতি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা খুব একটা নজর দেন না, তাদের খোঁজ খবর রাখেন না। প্রেক্ষিতে আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় এই নিবেদিত প্রাণ নেতা কর্মীদের একটি বড় অংশই সাংগঠনিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় হয়ে যান, সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরে যান। হয়তো দেখা যাবে এবারের যে সংকট আওয়ামী লীগের জন্য তৈরি হয়েছে, এই সংকট থেকে আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে এই নিবেদিত প্রাণ কর্মী বাহিনী তাদের মান অভিমান হতাশা ভুলে গিয়ে অবদান রাখার জন্যে এগিয়ে আসবেন। এটা আওয়ামী লীগের একটি রাজনৈতিক চরিত্র। শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব যতদিন পালন করেছেন ততদিন নিরলস পরিশ্রম করেছেন বাংলাদেশের বিভিন্ন খাতের অভাবনীয় উন্নয়ন সাধন করার জন্যে। এবং তিনি সফল হয়েছেন। এমন একজন সফল প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেশের বাইরে চলে যেতে হবে, এই বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীরা কেউ আগে থেকে ভাবতে পারেনি। কিন্তু বাস্তবতা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন। তারপরেও তার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন খাতের যে অভাবনীয় অসামান্য উন্নয়ন হয়েছে এবং যে উন্নয়নগুলো দেশের জনগণের কাছে শতভাগ দৃশ্যমান, তৎপ্রেক্ষিতে তার প্রতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একটি বড় জনসমর্থন ছিল। তার পদত্যাগের পরেও সেই জনসমর্থনটি আছে বলেই এখন মনে হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যতই দিন যাচ্ছে ততই তার এই জনপ্রিয়তার মাত্রাটি বৃদ্ধি পাচ্ছে বলে অনেকে মনে করছেন। কারণ দেশের জনগণ বুঝতে পারছে যে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জায়গাটাতে, অর্থাৎ বাংলাদেশের সরকারের নেতৃত্ব দেওয়ার জায়গাটাতে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে কেউ ছিল না বা এখনও কেউ নেই। যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে
ছাত্র আন্দোলনের নামে তারা শেখ হাসিনার শাসন আমলটিকে আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পদাঙ্ক অনুসরণ করেই নানা ধরনের অভিযোগে অভিযুক্ত করেছে এবং তারা এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারণা চালিয়েছে, গুজব রটিয়েছে, তাতে দেশের জনগণের একটি বিরাট অংশই বিভ্রান্ত হয়েছিল। যারা বিভ্রান্ত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের যতই দিন যাচ্ছে ততই এই বিভ্রান্ত জনগোষ্ঠী তাদের বিভ্রান্তি থেকে বের হয়ে আসতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের জনগণের প্রত্যাশা ছিল অনেক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে অদূর ভবিষ্যতে এমন সম্ভাবনাও কেউ দেখছে না। যার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদের অনেকেই এখন বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না, না পারারই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তিনি তার যে বিষয় নিয়ে কাজ করেন, অর্থনীতি কিংবা ক্ষুদ্র ঋণ কিংবা সামাজিক ব্যবসা, এই জায়গাগুলোতে অনেক অভিজ্ঞ, পরিপক্ক অভিজ্ঞতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয়টি সম্পূর্ণ রাজনীতি নির্ভর। একজন রাজনীতিবিদ যেভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখেন, রাজনৈতিক চর্চার বাইরের লোকজন যত শিক্ষিত কিংবা যতই বুদ্ধিদীপ্ত মেধাবী ব্যক্তিত্বই হন না কেন, রাজনীতিবিদ যেভাবে রাষ্ট্রটিকে পরিচালনা করতে সক্ষম হবেন সেইভাবে পরিচালনা করা তার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বিষয়ে অনেক যোগ্য, মেধাবী, অভিজ্ঞ, কিন্তু রাজনৈতিক চর্চার ক্ষেত্রে তার অনেক ঘাটতি আছে। তিনি তার জীবনে ইতিপূর্বে রাজনৈতিক চর্চার সাথে যুক্ত ছিলেন কিংবা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছেন এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। সুতরাং তিনি শেখ হাসিনার বিকল্প হিসেবে শেখ হাসিনার মতো করে বাংলাদেশের সরকারের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের আমলে যে একটি উন্নয়নের অগ্রযাত্রা চলমান ছিল, সেই অগ্রযাত্রাকে নিরবচ্ছিন্ন রেখে বাংলাদেশের উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এটি বিশ্বাস করার কোনো কারণ নেই। আমরা এরই মধ্যে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা কিংবা রাষ্ট্র পরিচালনার গুণাবলীর ঘাটতি লক্ষ্য করছি। এটা স্বাভাবিক, কারণ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করছেন তারা কেউই রাজনৈতিক ব্যক্তিত্ব না। তাদের অধিকাংশই এসেছেন বিভিন্ন এনজিও থেকে।
এনজিও পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক কথা না। এর মধ্যে একজন উপদেষ্টা এমন কথা বলেওছেন যে রাষ্ট্র পরিচালনা করা খুব সহজ কাজ নয়। নিশ্চয়ই তিনি রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সেই দায়িত্ব পালন করতে গিয়েই এই উপলব্ধি অর্জন করেছেন এবং এই উপলব্ধি থেকেই এই কথাটি বলেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে শত শত মামলা হয়েছে, মিথ্যা মামলা, হত্যা মামলা হয়েছে 50-এর অধিক। এই মামলাগুলোর উদ্দেশ্যই হচ্ছে শেখ হাসিনা যাতে এই মামলার ভয়ে কিংবা মামলার দায় কাঁধে নিয়ে বাংলাদেশে ফিরে আসার সাহস না পান। কিন্তু আমরা জানি তিনি দীর্ঘ 40 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে যে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন, যে সাহসী নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তৎপ্রেক্ষিতে বলা চলে তিনি যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিতে পারেন। তিনি যদি এখনও বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তাকে অভ্যর্থনা জানানোর জন্যে বিমানবন্দরে যে জনজোয়ার সৃষ্টি হবে, সেই জনজোয়ারকে প্রতিহত করা, প্রতিরোধ করা হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নাও হতে পারে। তিনি যদি দেশে ফিরে আসেন এই সাহস নিয়ে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের জনগণের ভালোবাসার প্রতি বিশ্বাস স্থাপন করে, তার পরপরই দেখা যাবে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়ার মতো একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন, তাদের আওয়ামী লীগের এই আপাত সংকটকালীন সময়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা চেতনাকে বিসর্জন দেওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকাকালে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে, মিটিংয়ে, মিছিলে আমরা এমন অনেককেই দেখেছি যারা আওয়ামী লীগের বর্তমান সংকটকালীন সময়টাতে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের মিছিল, মিটিং, সভা সমাবেশে উপস্থিত হচ্ছেন। তার মানে এরা আওয়ামী লীগের সুসময়ে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী নেতাকর্মী হিসাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। এর মধ্যে আমাদের শীর্ষ পর্যায়ের কতিপয় নেতার খামখেয়ালিপনা কিংবা গাফিলতির সুযোগে আওয়ামী লীগের মধ্যে কতিপয় হাইব্রিড নেতা তৈরি হয়ে গিয়েছিল, যাদের আমরা এই আওয়ামী লীগের সংকটকালীন সময়ে আমাদের আশেপাশে খুঁজে পাচ্ছি না, যাদের টু শব্দটিও আমরা শুনতে পাচ্ছি না। আওয়ামী লীগ এখন জঞ্জাল মুক্ত হয়েছে। অনুপ্রবেশকারী মুক্ত হয়েছে, হাইব্রিড নেতা মুক্ত হয়েছে। এখন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী বা নেতা যারা আছেন, তারা বিশুদ্ধ আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে অবদান রাখতে পারবেন। আওয়ামী লীগ যতটা বিশুদ্ধ থাকবে, নিয়মতান্ত্রিক রাজনীতির একটা ঐতিহ্য আওয়ামী লীগের যেহেতু আছে, দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার ঐতিহ্য যেহেতু আওয়ামী লীগের আছে, পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে।
এটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্যে একটি বড় ধরনের গৌরব এবং বড় ধরনের একটি শক্তি। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ বিশুদ্ধ কর্মী নেতা যারা আছেন, তারা যদি আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে আওয়ামী লীগ হয়তো অচিরেই তার হারানো সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার করতে পারবে। আওয়ামী লীগ যদি তার সাংগঠনিক শক্তি পুনরুদ্ধার করতে পারে, তাহলে শেখ হাসিনা তিনি যদি বুঝতে পারেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সাংগঠনিক হারানো শক্তিকে পুনরুদ্ধার করে একটি রাজনীতিতে প্রভাবক শক্তির জায়গায় আওয়ামী লীগকে উন্নীত করেছে, তাহলে হয়তো শেখ হাসিনাই বাংলাদেশে ফিরে আসার ঘোষণা